জিওমেট্রি পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা স্পর্শক সংক্রান্ত উপপাদ্যর দ্বিতীয় ভাগ করব আমরা। তো আজকের ক্লাস শুরু করবো একটা উপপাদ্য দিয়ে। এই উপপাদ্যটা খুবই সহজ এবং পরীক্ষায় খুব আসে। তো ছবিটা কিভাবে আঁকবে সেটা একটু দেখে নাও। তুমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবে, ধরো 3 বা 4 সেন্টিমিটার। তার একটা কেন্দ্র থাকবে অবশ্যই। এবার তুমি একটা বাইরের বিন্দু নেবে, 3 নিয়ে তুমি যদি ব্যাসার্ধ ধরো তুমি 7 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নেবে 3। এটা যেটা করবো, এখান থেকে আমাদের একটা সম্পাদ্য আঁকা শেখা হয়ে যায়। পরবর্তীতে আমরা সম্পাদ্য ক্লাসে সেটা আবার করবো। ধরো এটা ও ওপি 7 তুমি নিয়ে তুমি অটোমেটিক্যালি স্কেল দিয়ে মধ্যবিন্দুটা পেয়ে গেলে, সেখানে কাটা বসিয়ে এবার পেন্সিলটা ওতে থাকবে, মানে ওপি কে ব্যাস নিয়ে একটা বৃত্ত আকার প্রয়োজন। তো পুরো বৃত্তটা আকার দরকার নেই, তুমি এখানে কাট করলে এখানে কাট করলে, মানে বৃত্তটা পুরোটা থাকলেও তুমি এটা একটা কাট করলে, করে এবারে যদি যুক্ত করে দাও সুন্দর একটা স্পর্শক তুমি পেয়ে যাবে। কেন স্পর্শক পেলে আমি সেটা যখন পরবর্তীকালে পড়াবো আমি এটা তখন ব্যাখ্যা করবো, এখন আমি সেদিকে যাচ্ছি না। আচ্ছা, এবার এই স্পর্শবিন্দু দুটোর নাম হচ্ছে আমি এ আর বি দিলাম, ওই যুক্ত করলাম, ওই যুক্ত করলাম। আচ্ছা, আমি এখন থিওরেমের স্টেটমেন্টটা বলি। থিওরেমের স্টেটমেন্টটা লিখে নাও। কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে, কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শবিন্দুদ্বয়, মানে এখানে এ আর বি বিন্দু, স্পর্শবিন্দুদ্বয় এবং ওই বহিস্থ বিন্দু, স্পর্শবিন্দুদ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি, তার মানে বলতে চাইছি এপি আর বিপি। কি বললাম? স্পর্শবিন্দুদ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্যের সমান হয় এবং তারা বৃত্তের কেন্দ্রে সমান সমকোণ উৎপন্ন করে, মানে এই দুটো কোণ সমান আমাকে প্রমাণ করতে হবে। এখানে কথাটা খেয়াল করবে, স্পর্শকের দৈর্ঘ্য বলে কিন্তু কোনো কথা হয় না। আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম, কারণ স্পর্শক একটা সরলরেখা হয়, এটা কিন্তু স্পর্শক রেখাংশ হচ্ছে। খেয়াল করবে কথাটা, পি আর এ যুক্ত করে যেটা পাচ্ছি সেটা স্পর্শক রেখাংশ। ইটস নট ট্যানজেন্ট, ইটস আ ট্যানজেন্ট সেগমেন্ট। খেয়াল রাখবে কথাটা। পি এ আর পিবি এদের দৈর্ঘ্য সমান দেখাতে হবে, আর পিও এ পিওবি এই দুটো কোণ সমান আমাকে দেখাতে হবে। তো আমরা প্রমাণের দিকে যাচ্ছি। দেখো প্রমাণ, ত্রিভুজ ওএপি এবং ত্রিভুজ ওবিপি এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট, কোণ ওএপি সমান কোণ ওবিপি। কারণটা কি? প্রত্যেকে সমকোণ। কেন প্রত্যেকে সমকোণ? আগের দিন আমরা পড়েছিলাম যে স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব, এখানে লিখে দেবে স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব। গেল 2 নম্বর পয়েন্ট, অতিভুজ ওপি সাধারণ বাহু। দেখো ওপি বাহুটা দুটোর মধ্যেই রয়েছে এবং এটা অতিভুজ, সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। বারবার বলে দিচ্ছি, অতিভুজ কথাটা কিন্তু মেনশন করতে হবে। মনে রাখবে, যখন তুমি আরএইচ এর শর্তে কোনো ত্রিভুজ সর্বসম দেখাতে যাচ্ছ, দুটো ত্রিভুজ, তখন তোমাকে অতিভুজ অবশ্যই উল্লেখ করতে হবে। অতিভুজ ওপি সাধারণ বাহু হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, ওএ ইকুয়ালস টু ওবি, ব্র্যাকেটে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করে দেখো, ওএ ওবি প্রত্যেকই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা দুজন সমান। তাহলে দেখো কি দাঁড়ালো, তাহলে অতএব আমি বলতে পারি এখন ত্রিভুজ ওএপি সেটা সর্বসম ত্রিভুজ ওবিপি। কোন শর্তে হলো? আরএইচ এর সর্বসমতা। যেই মুহূর্তে এটা সর্বসম হয়ে গেল, এবার তুমি বলতেই পারো অতএব পিএ ইকুয়ালস টু পিবি, ব্র্যাকেটে কি লিখবে? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্যের সমান, এবং তারপরে লিখবে কোণ এওপি সমান কোণ বিওপি। এখানে লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ পরিমাপের সমান। তাহলে আমাদের উপপাদ্যের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা রাইটারে যাব। রাইটারে না, আরেকটা উপপাদ্য আছে, ওটা পড়ে তারপর আমরা রাইটারে যাব। বুঝতে পেরেছি? এটা ছিল এই চ্যাপ্টারের দ্বিতীয় উপপাদ্য। এবার আমরা এই চ্যাপ্টারের তৃতীয় উপপাদ্যে যাচ্ছি।
আচ্ছা, সেই উপপাদ্যের স্টেটমেন্টটা তোমরা আগে লিখে নাও। স্টেটমেন্ট এরকম: দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে ব্র্যাকেটে লিখে রাখো অন্তস্থভাবে বা বহিস্থভাবে, দুভাবেই, ঠিক আছে? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দুদ্বয় এবং স্পর্শবিন্দু এরা সমরত হবে। দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দুদ্বয় এবং স্পর্শবিন্দুটি এরা সমরত হবে। এটা ছবি আঁকার কায়দাটা বলে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখবেন। ধরো তুমি প্রথমে আসছো বহিস্থভাবে স্পর্শ করার ব্যাপারটা। তুমি এরকম একটা ধরো তুমি একটা 7 সেন্টিমিটার দীর্ঘ রেখাংশ নিয়ে এ কে কেন্দ্র করে তুমি একটা 3 সেন্টিমিটারের বৃত্ত আঁকবে, বি কে কেন্দ্র করে 4 সেন্টিমিটারের বৃত্ত আঁকবে। তাহলে তো অটোমেটিক্যালি বহিঃস্পর্শ করে গেল। আচ্ছা, এবার আমার ক্ষেত্রে বোধহয় ছবিটা বেশি বড় আঁকা হয়ে গেল, আমি একটু ছোট করে আঁকছি। তোমাদের যেভাবে বললাম তোমরা সেভাবে খাতায় আঁকতে থাকো। আমি এখানে একটু ছোট করে আঁকি, নাহলে আমার বোর্ডে জায়গা হবে না। এবার যে পরের ছবিটা আঁকবো, আমার এখানে বি কেন্দ্রীয় বৃত্তটা বড় রয়েছে, তো সেটাকে আমি আগে এঁকে ফেলবো। ধরো আমি একটা 4 সেন্টিমিটার রেখাংশ আগে নিলাম, নিয়ে এখানে বি নামটা দিলাম, দিয়ে এখানে পেন্সিল বসালাম, বসিয়ে ঘুরিয়ে দিলাম। আমি এটা পেলাম 4 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্ত পেয়ে গেলাম। এবার 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হয়ে এখান থেকে 1 সেন্টিমিটার দূরে আমি বিন্দুটা নেব, স্কেল দিয়ে আমি নিতেই পারি। আচ্ছা, এই স্পর্শবিন্দুটার নাম এখানে পি দিলাম, এখানেও পি দিয়ে রাখি। এতে কাটা পিতে পেন্সিল বসিয়ে আমি পরের বৃত্তটা আঁকবো। তোমরা কিন্তু কম্পাস দিয়ে রাখবে, তোমরা আমার মতো হাত দিয়ে করতে যাও না, কিন্তু বিচ্ছিরি ছবি হবে, তাহলে কিন্তু আমি কেটেই দেবো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? দুটো বৃত্ত আঁকা হলো। প্রথম ছবিতে এটা চিত্র 1, এটা চিত্র 2। চিত্র আগে কি হয়েছে? এ কেন্দ্র বি কেন্দ্র দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। চিত্র 2 এ এবং বি কেন্দ্র দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। এই দুটো ক্ষেত্রেই খেয়াল করে দেখো, তাদের কেন্দ্রবিন্দুদ্বয় এ বি এবং স্পর্শবিন্দু পি, কেন্দ্রবিন্দুতে এ বি এবং স্পর্শবিন্দু পি এরা সমরেখ, এটা আমাকে প্রমাণ করতে হবে। একই সরলরেখা থাকে, আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের লক্ষ্যে আমরা কি করব? যেহেতু তারা স্পর্শ করেছে, তাহলে এই পি বিন্দুটা দুটো বৃত্তেই সাধারণ, তো পি বিন্দুতে আমি দুটো বৃত্তের একটা সাধারণ স্পর্শক আঁকবো। ধরো সেই স্পর্শকটার নাম দিলাম আমি x1। এখানেও আঁকবো। আবারও বলছি, স্পর্শক আঁকলে কিন্তু সরল রেখা দোমাথায় তীর চিহ্ন দিতে ভুলবে না। এবার দুটো চিত্রের জন্য প্রমাণটা একটু আলাদা হবে। আচ্ছা, প্রথমে আমরা প্রমাণটা অঙ্কন লিখেছি নিশ্চয়ই, যে বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দু পি তে উভয় বৃত্তে সাধারণ স্পর্শক xy অঙ্কন করা হবে। হয়ে গেল অঙ্কন লেখা। এবার আমরা প্রমাণে আসছি। দেখো, প্রথম চিত্রের ক্ষেত্রে এপি লম্ব xy, যুক্তি কি? যে আগের দিন যে প্রথম উপপাদ্যটা করেছিলাম, যে স্পর্শবিন্দু এখনই ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, আর তারপরে আবার লিখবো বিপি লম্ব xy। একই যুক্তি দুবার লিখতে হবে না, ওই লিখে দিতে পারো বা একই যুক্তি লিখতে পারো। আচ্ছা, এবার দেখো আমি কি পেলাম। এগুলো যেহেতু লম্ব, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? অতএব কোণ APX সেটা 90 ডিগ্রি এবং কোণ BPX সেটাও 90 ডিগ্রি। দুটো যে 90 ডিগ্রি পেলাম, এবার আমি লিখবো অতএব কোণ APX প্লাস কোণ BPX সমান সমান কত হলো? 180 ডিগ্রি। তাই এবার লক্ষ্য করে দেখো, দুটো সন্নিহিত কোণ APX আর BPX তারা পরস্পর সম্পূরক হয়ে গেল।
ক্লাস 8-এ আমরা কি পড়েছিলাম যে দুটো সন্নিহিত কোণ যদি পরস্পর সম্পূরক হয় তাহলে উহাদের বহিস্থ বাহুত্ব একই সরলরেখায় অবস্থান করে। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব পিএ এবং পিবি একই সরলরেখায় অবস্থান করছে বা অবস্থান করে লিখতে হবে। ব্র্যাকেটে কি লিখবো, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হলে উহাদের বহিস্থ বাহুত্ব একই সরলরেখায় অবস্থান করে। তো এপি আর পিবি যদি একই সরলরেখায় অবস্থান করে তো সেখান থেকে আমরা বলতে পারি অতএব এ কমা পি কমা বি এরা সমরেখা। তো প্রথম চিত্রের ক্ষেত্রে উভয়তরা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কিভাবে যুক্তিটা সাজানো হচ্ছে লক্ষ্য করুন। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রেও কিন্তু প্রথম দুটো ঘটনা সেম থাকবে, বিপি লম্ব এক্স ওয়াই এবং এপি লম্ব এক্স ওয়াই, একই যুক্তি, এটার কোনো পার্থক্য হচ্ছে না। এবার লক্ষ্য করে দেখো, এক্স ওয়াই একটা সরলরেখা, তার উপর পি একটা নির্দিষ্ট বিন্দু। এইবার এই যে ব্ল্যাকবোর্ডের যে সমতলটা, সেই সমতলে এক্স ওয়াই সরলরেখার উপর তো পি বিন্দুতে কটা লম্ব আঁকা যায় একটু ভেবে দেখো। একটা নির্দিষ্ট সমতলে একটা সরলরেখার উপরস্থ কোনো বিন্দুতে একটিই মাত্র লম্ব অঙ্কন করা যায়। তাহলে এই যে এক্স ওয়াই সরলরেখার উপর যে এপি লম্ব এবং বিপি লম্ব, তারা এরা একই সরলরেখায় রয়েছে। তাহলে এখন যদি এপি আর বিপি একই সরলরেখায় থাকে তাহলে আমি বলতেই পারি যে পি কমা এ কমা বি সমরেখা। তাহলে কি লিখবো, এবার ঘটনাটা অবজারভেশনটা লেখো। কি লিখবে, লেখো যে অতএব দেখা যাচ্ছে এক্স ওয়াই সরলরেখার অবস্থিত এক্স ওয়াই সরলরেখার উপস্থিত পি বিন্দুতে, এক্স ওয়াই সরলরেখার উপস্থিত পি বিন্দুতে তুমি লিখবে খাতার পৃষ্ঠার সমতলে এপি এবং বিপি প্রত্যেকেই লম্ব। তাহলে তারা নিশ্চয়ই একই সরলরেখায় অবস্থান করছে। তুমি ব্র্যাকেটে লিখবে যে কোনো সরলরেখার উপস্থিত কোনো বিন্দুতে কোনো নির্দিষ্ট সমতলে একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়। লিখলে তাহলে এপি আর বিপি যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে আমি কি বলতে পারি, অতএব পি কমা এ কমা বি এরা সমরেখা। তো দুটো চিত্রের জন্য উভয়তরা প্রমাণ হয়ে গেল। এবার আমরা রাইটারে যাব। প্রথম রাইটারটা এরকম একটা বৃত্ত আঁকো। সেই বৃত্তের একটা ব্যাস আঁকতে হবে, যে কোনো ব্যাস, একটা প্রান্ত এ একটা প্রান্ত বি। এবার এ আর বি এই দুটো প্রান্তে আমি দুটো স্পর্শক আঁকবো। সবসময় খেয়াল রাখবে স্পর্শক আঁকার সময় এই কোণটা যেন সমকোণ হয়, এটা লক্ষ্য রাখবে। এটা ভুল হলে কিন্তু মুশকিল আছে। বি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। এইবার বৃত্তের পরিধির ওপর এই দুটো এ আর বি বিন্দু বাদ দিয়ে অন্য কোনো একটা জায়গায় আমি একটা বিন্দু টি নিলাম। এবার তুমি কি করবে, এই ও টি বিন্দুটাকে একটা ডটেড লাইনে যুক্ত করবে, কারণ তাহলে স্পর্শক আঁকতে তোমার সুবিধা হবে। ও টির সাথে লম্ব করে তুমি একটা তৃতীয় স্পর্শক আঁকবে বৃত্তটাতে, যে কিনা আগের দুটো স্পর্শককে দু জায়গায় ছেদ করবে। ধরো এখানে পি তে ছেদ করলে, এখানে কিউ তে ছেদ করলে। এবারে তুমি ওপি যুক্ত করলে, তারপরে ও কিউ যুক্ত করলে। আচ্ছা, তোমার এখানে প্রামাণ্যটা কি? তোমার এখানে প্রামাণ্য হচ্ছে গিয়ে কোণ পি ও কিউ সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা কি, শিকারটা কি? শিকারটা হচ্ছে গিয়ে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। এবার লিখবে যে এ এবং বি বিন্দুতে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা হলো। তারপর লিখবে বৃত্তের পরিধির ওপর ব্র্যাকেটে লিখবে এ এবং বি বিন্দু ব্যতি রেখে টি যে কোনো একটি বিন্দু। এবার লিখবে টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পূর্বোক্ত দুটি স্পর্শককে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ওপি এবং ওকিউ যুক্ত করা হলো, প্রমাণ করতে হবে কোন পি ও কিউ সমকোণ হয়ে গেল। আচ্ছা, অঙ্কনে লিখবে যে ও কমাটি যুক্ত করা হলো, যেটা কিনা আমরা আগে এঁকেছিলাম। আমার স্পর্শক আঁকার সুবিধার জন্য আমাকে সেটা আঁকতেই হবে অঙ্কন হিসেবে। তাহলে অঙ্কন লিখবো ও কমাটি যুক্ত করা হলো। এবার দেখো, একটু আগে আমি যে উভয়তরা প্রমাণ করে এসেছি তাতে দেখো কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শক রেখাংশ দুটো মানে পি আর পিটি এরা কেন্দ্রে একই মানে সমান সমকোণ উৎপন্ন করবে। তার মানে এই দুটো কোণকে আমি সমান করতে পারি। তাহলে কি লিখবো, প্রমাণের প্রথম লাইন লিখবো যে এক্ষেত্রে
অকেন্দ্র বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে উক্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় বৃত্তকে এ এবং টি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে অতএব কোণ এওপি সমান সমান কোণ টিওপি। ব্র্যাকেটে কি লিখবে? ব্র্যাকেটে লিখবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শ বিন্দুর দ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এখানে কিন্তু আমরা স্পর্শক রেখাংশের দৈর্ঘ্য সমানের কথা বললাম না, কারণ আমি ওটা ব্যবহার করলাম না, তাই আমি ওটা বললাম না। তাহলে এওপি সমান টিওপি হলো। দুটো কোণ যদি সমান হয় তাহলে আমি সেটাকে মিলিয়ে দুটোর থেকে লিখতে পারি কি হাফ কোণ এওটি। ভালো করে লক্ষ্য করে দেখো, কোণ এওপি আর কোণ টিওপি সমান, তার মানে কি দুজনের প্রত্যেকে কি গোটা কোণ এওটি এর অর্ধেক। এটাকে আমি 1 নম্বর করে এখানে প্রকাশ করে দিলাম। আবার একই রকম লিখব, অনুরূপে অকেন্দ্র বৃত্তের বহিস্থ কিউ বিন্দু থেকে উক্ত বৃত্তের দুটি স্পর্শক তা বৃত্তকে টি এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে অনুরূপ কারণে আমি বলতে পারি কোণ টিও কিউ সমান সমান কোণ বিও কিউ সমান সমান হাফ কোণ বিও টি। একই যুক্তি, তুমি এটাকে 2 নম্বর করে দিবে। এবার দেখো আমি কিভাবে করছি, এখান থেকে শুরু করছি। কোণ পিও কিউ তাকে দুটুকরো করছি, একটা হচ্ছে কোণ পিওটি প্লাস কোণ কিউটি। আচ্ছা, পিওটির জায়গায় আমি কি লিখব? হাফ কোণ এওটি। কিউটি এর জায়গায় কি লিখব? হাফ কোণ বিওটি। এগুলো লিখে দেবো 1 এবং 2 থেকে। এবারে কি করব? হাফটা কমন নিয়ে নেব, ভেতরে পাচ্ছি কি আমি কোণ এওটি প্লাস কোণ বিওটি। দেখো এওটি আর বিওটি, দেখো এবি একটা সরলরেখা, কারণ ব্যাস যখন তাহলে এওবি অবশ্যই একই সরলরেখায় রয়েছে। তাহলে এওটি আর বিওটি এদের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। ব্র্যাকেটে কি লিখবে? এইটির উপপাদ্যটা লিখবে, কি লিখবে? যেহেতু a, o, b সমরেখ, তাই এবি রেখাংশের উপর ও বিন্দুতে ওটি রেখাংশ দণ্ডায়মান, তাই উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সম্পূরক। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি। দেখো পিওপি 90 ডিগ্রি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে আরেকবার চালিয়ে দেখবে, 2-3 বার চালিয়ে দেখে খাতায় লিখে নিবি, দেখবে বুঝতে পারবে, অসুবিধা হবে না। এবার আমরা পরবর্তী রাইডারে যাব। পরবর্তী রাইডারটা খুবই সহজ, যে কারণে মাধ্যমিক পরীক্ষায় প্রায়শই দেখা যায় এই অঙ্কটা। অঙ্কটা এরকম, আচ্ছা স্টেটমেন্টটা লিখে নাও। লেখো যে কোনো বৃত্তে পরিলিখিত চতুর্ভুজের ক্ষেত্রে, যে কোনো বৃত্তে পরিলিখিত চতুর্ভুজের ক্ষেত্রে সেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যের সমষ্টি সমান হয়। লক্ষ্য করে দেখো, এখানে এবিসিডি চতুর্ভুজটা সেটা অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত, তার মানে চতুর্ভুজের বাহুগুলো বৃত্তকে স্পর্শ করে রয়েছে। ধরা যাক স্পর্শবিন্দুগুলোর নামকরণ করছি, এটা পি, এটা কিউ, এটা ধরো আর, আর এটা হচ্ছে এস। তো তুমি শিকারটা এইভাবে লিখবে, ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি। ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি, যার এবি, বিসি, সিডি এবং ডিএ বাহু, যার এবি, বিসি, সিডি এবং ডিএ বাহু বৃত্তের পরিধিকে যথাক্রমে পি, কিউ, আর, এস বিন্দুতে স্পর্শ করেছে। এটা প্রমাণ করতে হবে হচ্ছে কি এবি প্লাস সিডি, এই যে বিপরীত বাহু দৈর্ঘ্যের সমষ্টি, সমান সমান এদিক থেকে হচ্ছে গিয়ে এবি প্লাস বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। অঙ্কন কিছু নেই, প্রমাণের প্রথমেই তুমি স্টেটমেন্টটা লিখে দাও। লেখো যে আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শ বিন্দুর দ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্যের সমান হবে।
তাহলে অতএব এক্ষেত্রে এ বিন্দু থেকে ও কেন্দ্র বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয় বৃত্তকে পি এবং এস বিন্দুতে স্পর্শ করেছে, তাই আমরা বলতে পারি এপি সমান এস, এটা এক নম্বর। অনুরূপে বিপি সমান বিকিউ, এটা দু নম্বর। অনুরূপে সিকিউ সমান সিআর, এটা তিন নম্বর। এবং পরিশেষে ডিআর সমান ডিএস, এটা চার নম্বর। আমি এই সম্পর্কগুলো পেয়ে গেলাম। এবার আমি যে কোনো একটা পক্ষ ধরো, বাম পক্ষ দিয়ে শুরু করলাম, এলএইচএস লেফট হ্যান্ড সাইড কি আছে, এবি প্লাস সিবি। আচ্ছা, এবি কে দুটো পার্টে ভাঙলে আমি লিখতে পারি এপি প্লাস বিপি, যেহেতু এবি কে ভেঙেছি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, প্লাস সিডি কে ভেঙে লিখতে পারি আমি সিআর প্লাস ডিআর। আর এই যে ভাঙলাম তার জন্য তুমি লিখতে পারো যেহেতু এ কমা পি কমা বি সমরেখা, কারণ সমরেখা না হলে কিন্তু এদিকে এরকম এপি প্লাস বিপি থেকে ভাঙতে পারতাম না। আবার ডি কমা আর কমা সি সমরেখা, এই কারণেই আমি ডিসি কে ভেঙে সিআর প্লাস ডিআর লিখতে পেরেছি। এইবারে লক্ষ্য করে দেখো যে এপি, এপির জায়গায় আমি এস লিখতে পারি, লিখে পেলাম এস। বিপি, বিপির জায়গায় আমি বিকিউ লিখতে পারি, লিখে পেলাম বিকিউ। সিআর, সিআর এর জায়গায় কি লিখতে পারি, সিকিউ। আর ডিআর এর জায়গায় কি লিখবো, ডিএস। দেখেন লিখতে 1 2 3 4 থেকে, ঠিক আছে। এবার আমি গোছাবো এরকম ভাবে, এএস এর পাশে ডিএস, এই যে এএস আর ডিএস এই দুটোকে পাশাপাশি নিয়ে যাব, প্লাস বিকিউ প্লাস সিকিউ কে পাশাপাশি নিয়ে যাব। এবার দেখো একই রকম যুক্তি আবার আসছে, দেখো এএস আর ডিএস এদেরকে যুক্ত করে আমি এডি লিখতে পারি। তার পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে কি এ কমা এস কমা ডি সমরেখা। আবার দেখো বি কমা কিউ কমা সি এর সমরেখা, সেই কারণে বিকিউ প্লাস সিকিউ কে আমি যুক্ত করে বিসি লিখতে পারি। তাহলে এখানে তুমি লিখবে ব্র্যাকেটে যে যেহেতু এ কমা এস কমা ডি সমরেখা এবং বি কমা কিউ কমা সি সমরেখা, তাহলে দেখো আমার এডি প্লাস বিসি ডান পক্ষে চলে এসেছে, আর এইচএস। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, অনেক সময় এটা সরাসরি না দিয়ে একটু ঘুরিয়ে আরেকটা অঙ্ক দিতে পারে, সেটা এরকম দেখো, যে কোনো বৃত্তে পরিলিখিত সামান্তরিক মাত্রেই সেটি রম্বাস। কি বললাম, যে কোনো বৃত্তে পরিলিখিত সামান্তরিক মাত্রেই সেটি রম্বাস। তো আগেরবারের মতোই ছবি আঁকবো, আমরা একটা বৃত্ত আঁকবো আগে। তাতে যখন সামান্তরিক আমাকে আঁকতে হবে, তাহলে এই দুটো বাহু আগে থেকে সমান্তরাল করে এঁকে ফেলি, আর পরের দুটো বাহু ওইভাবে সমান্তরাল করে আঁকতে হবে। এ বি সি ডি, আগেরবারের মতো স্পর্শবিন্দুগুলোর নাম দিতে হবে। আচ্ছা, কি লিখবো, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত এবিসিডি একটি চতুর্ভুজ যা একটি সামান্তরিক। আচ্ছা, প্রমাণ হচ্ছে কি এবিসিডি একটি রম্বাস। আচ্ছা, প্রমাণের প্রথম ধাপ আগেরবারের মতোই শুরু হবে। প্রমাণ পরপর চারটে সম্পর্ক লিখবে, এপি সমান এস এক নম্বর, বিপি সমান বিকিউ এটা দু নম্বর, সিকিউ সমান সিআর এটা তিন নম্বর, ডিআর সমান ডিএস এটা 4 নম্বর। ব্র্যাকেটে লিখবে উপপাদ্য বিবৃতিটা কি লিখবে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে স্পর্শক অঙ্কন করলে স্পর্শ বিন্দুদ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্যে সমান হয়। সেই কারণে আমরা এই চারটে সম্পর্ক পেলাম। পাওয়ার পরে আগেরবারের মতোই আমি এবি প্লাস সিডি নিয়ে আমার যাত্রা শুরু করলাম। এবি কে দুটো টুকরোতে ভাঙলাম, এপি প্লাস বিপি প্লাস সিডি কে ভেঙে লিখছি আমি ধরো সিআর প্লাস ডিআর। তারপরে যুক্তি লিখবে যেহেতু এ কমা পি কমা বি সমরেখা, আবার ডি কমা আর কমা সি সমরেখাটা লিখলে, লেখার পরে ওইখান থেকে সম্পর্কগুলো দেখে দেখে এপির জায়গায় এস, বিপির জায়গায় বিকিউ, সিআর এর জায়গায় সিকিউ, ডিআর এর জায়গায় ডিএস লিখে ফেললাম। লিখে ফেলার পরে এটাকে আবার অ্যারেঞ্জ করলাম, এস প্লাস ডিএস
কিউ প্লাস সি কিউ। এবার দেখো এস প্লাস ডিএস কে আমি এডি লিখতে পারি, বি কিউ প্লাস সি কিউ কে আমি বিসি লিখতে পারি। এখানে আবার যুক্তি লিখলাম যে যেহেতু এ কমা এস কমা ডি সমরেখ এবং বি কমা কিউ কমা সি সমরেখ। এই অবধি পুরো আগের অঙ্কটার মতো সেম। এবার দেখো যেহেতু এবিসিডি সমান্তরিক, তাই আমাদের এখানে একটা এক্সট্রা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এবি সমান সিডি এবং এডি সমান বিসি। ব্র্যাকেটে লিখবে যেহেতু সমান্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান। যদি এটা সত্যি হয় তাহলে এবি প্লাস সিডি কে আমি কি লিখতে পারি, টুয়াইস এবি। আবার এই যে এডি প্লাস বিসি তাকে আমি লিখতে পারি টুয়াইস এডি। এই যে যেহেতু এই যুক্তিটা রয়েছে তাই আমি এটা লিখতে পারি। তাহলে এবার এখান থেকে আমি কি লিখতে পারি, বা এবি সমান এডি। এবার রম্বাসের সংজ্ঞাটা মনে করে দেখো। রম্বাসের সংজ্ঞায় কি বলা হয়, কোন সমান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্যের সমান হলেই তার রম্বাস। ঠিক আছে, তাহলে এবার দেখো এবিসিডি সমান্তরিক, তার একজোড়া সন্নিহিত বাহু এবি আর এডি তার দৈর্ঘ্যের সমান, তাহলে আমরা এবিসিডি কে রম্বাস বলতেই পারি। তাহলে আমাদের এটা প্রমাণটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী রাইটারে যাচ্ছি। সেই রাইটারের বক্তব্যটা এরকম, ধরো একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তে পরিলিখিত একটা ত্রিভুজ। ত্রিভুজটার নাম ধরো এবিসি। এবার বিসি বাহু ধরে এখানে পি তে স্পর্শ করেছে, এখানে এটা কিউ তে স্পর্শ করেছে, এখানে এটা আর বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কি হলো ব্যাপারটা, এখানে ত্রিভুজ এবিসি তার অন্তর্বৃত্ত সেটা বিসি সি এবি বাহুকে যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে, পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, প্রামাণ্যটা এরকম। প্রামাণ্য হলো কি তোমার এআর প্লাস বিপি এআর প্লাস বিপি প্লাস সি কিউ, এটা তার সাথে সমান সমান এ কিউ প্লাস সিপি, এ কিউ প্লাস সিপি প্লাস বিআর, সেটা সমান সমান হচ্ছে কি হাফ ত্রিভুজের পরিসীমা, মানে এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন কিছু নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। সরাসরি প্রমাণে গিয়ে প্রথমে লিখে ফেলছি ওই সম্পর্কগুলো, যে প্রথমে লিখে নেওয়ার কথাটা, যে আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শবিন্দুদ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্যের সমান হবে। তাহলে অতএব এক্ষেত্রে আমরা পাবো এ আর সমান সমান এ কিউ, এটা এক নম্বর, বি আর সমান সমান বিপি, এটা দু নম্বর, সিপি সমান সমান সিকিউ, এটা তিন নম্বর। পেলাম এগুলো। এবার আমি এটা লিখে আমার জার্নি শুরু করছি। এবার লিখবো এখন এ আর প্লাস বিপি প্লাস সিকিউ সমান সমান, আচ্ছা এ আর এর বদলে আমি লিখতে পারি কি এ কিউ, যে এ আর আর এ কিউ সমান এক নম্বরে লেখা আছে, প্লাস বিপি, বিপির বদলে কি লিখতে পারি বিআর, আর এখানে সিকিউ, সিকিউর বদলে কি লিখতে পারি সিপি। এগুলো লেখা হবে ব্যাকেটে লিখে দেবে 1 2 এবং 3 থেকে। লক্ষ্য করে দেখো আমার এই সম্পর্কটা চলে এলো, কিন্তু এটা একটু সাজিয়ে লেখো তাহলেই চলে আসে। ইকুয়ালস টু এ কিউ প্লাস সিপি প্লাস বিআর। তো এটা যেটা সমান সেটা প্রমাণ হয়ে গেল। এবার আমি কি করব, এই দুটো পক্ষকে ব্ল্যাক যোগ করে দিচ্ছি। লেখো অতএব এ আর প্লাস বিপি প্লাস সিকিউ, এটা তার সাথে প্লাস এই পক্ষটা এ কিউ প্লাস সিপি প্লাস বিআর। যদি এটাকে যুক্ত করি তাহলে এবার পেয়ার বাই যুক্ত করব। দেখো এ আর এর সাথে আমি বিআর যুক্ত করব, যে এ আর আর বিআর এই দুটোকে পাশাপাশি নিয়ে যুক্ত করে দিলাম। এ আর প্লাস বিআর প্লাস
এবার দেখো এই যে বিপি, বিপির সাথে এই সিপি কে যুক্ত করব, এই যে বিপি প্লাস সিপি তে যুক্ত করে দিলাম। পরে থাকলো কে সিকিউ আর একিউ, এদেরকেও যুক্ত করলাম, একিউ প্লাস সিকিউ। এবার তাকিয়ে দেখো এআর প্লাস বিআর মানে কি হয়ে গেল, এবি, এখানে লিখছি এবি প্লাস বিপি প্লাস সিকিউ মিলে কি হয়ে গেল, বিসি হয়ে গেল, প্লাস একিউ প্লাস সিকিউ মিলে কি হয়ে গেল, এসি হয়ে গেল। এখানে তোমাকে আবার এই কথাটা মনে করাতে হবে, যেহেতু a, r, b সমরেখ, a, r, b সেমিকোলন দিয়ে b, p, c এবং c, q, a এরা সমরেখ, সমরেখ হওয়ার কারণেই যুক্ত হয়ে এটা পেলাম। এবার দেখো এটা কি হলো, ত্রিভুজ ABC এর পরিসীমা। এবার দেখো দুটো এটা যোগ হয়ে এটা হলো, আবার এটা দুটো সমান ছিল, তাহলে এবার আমি কি বলতে পারি, অতএব AR প্লাস BP প্লাস CQ এটা সমান সমান হচ্ছে গিয়ে AQ প্লাস CP প্লাস BR সমান সমান হচ্ছে গিয়ে হাফ অফ AB প্লাস BC প্লাস CA। কারণ দুটো সমান পক্ষ যোগ হয়ে যদি পুরো ত্রিভুজের পরিসীমা হয়ে যায়, তাহলে এক একটা পক্ষ কি অর্ধ পরিসীমা, সেই কারণে এটা একটা সমান এবং তারপর থেকে ত্রিভুজের অর্ধ পরিসীমার সাথে সমান। তাহলে আমাদের এই আইডিয়াটা হলো। এর পরবর্তী আইডিয়ায় যাব। পরবর্তী আইডিয়ার বক্তব্য এরকম, দুটো বৃত্ত তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ আঁকার ছবি যেরকম আগে বলেছি ওইভাবেই আঁকবে। দুটো বৃত্ত তারা পরস্পরকে, তাদের কেন্দ্র হচ্ছে এ আর বি, তারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা এইবার সি বিন্দুগামী যে কোনো একটা সরলরেখা আঁকবো, যে কোনো, সেই সরলরেখাটা প্রথম বৃত্তকে পি বিন্দুতে ছেদ করলো আর দ্বিতীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করলো। তোমাকে প্রমাণ করতে হবে এপি আর এখানে বিকিউ এরা দুজন পরস্পর সমান্তরাল। আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমি কি করব, এসি যুক্ত করলাম আর সিবি যুক্ত করলাম। এটা আলাদা আলাদা যুক্ত করতে হবে কিন্তু, কারণ এখনো কিন্তু আমাকে বলতে হবে অন্যভাবে, এসি এবং বিসি যুক্ত করা হবে, লিখলাম। আচ্ছা এবার প্রমাণটা শুরু করো এইভাবে। প্রমাণের প্রথমে লিখবে যেহেতু এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দ্বয় পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে অতএব এ, সি, বি বিন্দুত্রয় সমরেখ। ব্র্যাকেটে কি লিখবে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রবিন্দুদ্বয় এবং স্পর্শ বিন্দুটি সমরেখ হয়। তাহলে এ, সি, বি সমরেখ দিয়ে বলে গেলাম। তাহলে এইবার দেখো, এবার তুমি বলবে যে এখন এবি একটা সরলরেখা হয়ে গেল যেহেতু সমরেখ, এবি এবং পিকিউ এরা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে অতএব কোণ এসিপি সমান সমান বিপ্রতীপ কোণ বিসিকিউ। মনে রাখবে সমরেখ না বলে কিন্তু যদি তুমি বিপ্রতীপ কোণ বলো তাহলে কিন্তু কেটে দেওয়া হবে। তোমাকে কিন্তু ফার্স্ট লাইনেই দেখিয়ে দিতে হবে যে এ, সি, বি এরা সমরেখ, ঠিক আছে? তাহলে এটা বিপ্রতীপ কোণ হয়ে গেল, সমান হয়ে গেল। আচ্ছা এটা এক নম্বর। এবার দেখো এই যে এসিবি ত্রিভুজ, সেখানে এসির সাথে এপি সমান। কেন সমান? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি কি লিখবে, ত্রিভুজ এসিপি থেকে এসি সমান সমান এপি, ব্র্যাকেটে লিখলে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে, অতএব কোণ এসিপি সমান সমান কোণ এপিসি। ব্র্যাকেটে কি লিখবে, ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ পরিমাপের সমান। এটাকে 2 নম্বর করে দিলে। আবার দেখো ত্রিভুজ এই যে বিসিকিউ তে, সেখানে বিসি আর ডিকিউ সমান হবে, কারণ এরাও একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আবার লিখবো ত্রিভুজ বিসিকিউ থেকে কি লিখবো, কোণ বিসিকিউ সমান সমান কোণ বিকিউসি। এটা 3 নম্বর। এবার দেখো 1, 2 এবং 3 থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কোণ এপিসি সমান সমান কোণ বিকিউসি।
লক্ষ্য করে দেখো, ছবি দেখে দেখলে বুঝতে সুবিধা হবে। এই দুটো কোণ সমান, এটা আবার এর সাথে সমান, এটা আবার এর সাথে সমান, তাহলে কি দাঁড়ালো? ঘটনাচক্রে এই দুটো কোণ সমান, তাহলে এপিসির সাথে বিকিউসি সমান হলো। পরের ধাপে এটা একটু বড় করে লেখো, এপিসিটাকে তুমি এপিকিউ করে দাও, আর এখানে বিকিউসি সেটাকে বিকিউপি করে দাও। তখন করলে এবার লক্ষ্য করে দেখো, এপি আর বিকিউ দুটো সরলরেখা, যাকে একিউ ছেদ করে পিকিউ ছেদ করেছে, এবং সেই ক্ষেত্রে এক জোড়া একান্তর কোণ সমান হয়েছে। তাহলে আমি কি বলতে পারি? এপি সমান্তরাল বিকিউ। তাহলে এখান থেকে লিখবো অতএব এপি সমান্তরাল বিকিউ। ব্র্যাকেটে লিখবে যেহেতু এপি এবং বিকিউ সরলরেখাকে তৃতীয় এপি সরলরেখা পিকিউ ছেদ করায় এক জোড়া একান্তর কোণ এপিসি এবং কোণ বিকিউসি এরা সমান হয়েছে, তাই এপি সমান্তরাল বিকিউ। প্রমাণিত। পরবর্তী এবং এই অধ্যায়ের শেষ রাইডার এই রাইডারটা খুব দরকারি, পরীক্ষায় আসতে দেখেছি আমি বহুবার। ধরো এটা একটা বৃত্ত, বহিস্থ বিন্দু এ থেকে এই বৃত্তের দুটো স্পর্শক আঁকা হয়েছে। স্পর্শবিন্দু ধরে ধরো বি আর এদিকে সি। এবার এইদিকে চাপটা উপচাপ হবে, এই উপচাপের উপর যে কোনো একটা বিন্দু এক্স, সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে। সেই স্পর্শকটা এসি কে ই তে ছেদ করছে আর এবি কে ডি তে ছেদ করছে। এই হচ্ছে শিকার। শিকারে কি লিখবো? বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে ওই বৃত্ত অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে। বিসি উপচাপের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে। প্রামাণ্য এটা, প্রামাণ্য হচ্ছে গিয়ে ত্রিভুজ এডিই এর পরিসীমা, ত্রিভুজ এডিই এর পরিসীমা সেটা সমান সমান হচ্ছে গিয়ে টুয়াইস এবি দ্বিগুণ হবে। এই যে ত্রিভুজ এডিই দেখছো, এর পরিসীমাটা টুয়াইস এবি। এই রাইডারটার উপর অনেক সময় 2 মার্কসের যে অবজেক্টিভ সেটাও আসতে দেখেছি আমি। সুতরাং এই রাইডারটা যে কোনো একটা ফরম্যাটে কিন্তু আসার খুব চান্স আছে। তুমি পড়ো। তো প্রথমেই আমি এই কথাটা বলে নেব যে আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শবিন্দুদ্বয় এবং ওই বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান। তাহলে অতএব এক্ষেত্রে এবি সমান সমান এসি, এটা 1 নম্বর। ডিবি সমান সমান ডিএক্স, এটা 2 নম্বর। আর ইএক্স সমান সমান ইসি, এটা 3 নম্বর। এই তিনটার সম্পর্ক আমি পরপর লিখে ফেললাম, যুক্তি ওই একটাই। এইবার আমি কি করব? এবার আমি প্রথমে ত্রিভুজ এডি এর পরিসীমাটা লিখছি। দেখো এখন ত্রিভুজ এডি এর পরিসীমা, পরিসীমা মানে তিনটে বাহু দৈর্ঘ্য, পরপর লিখে ফেলবো এডি প্লাস ডি প্লাস এই লিখলাম। লেখার পরে এডি এর মাঝে থাক প্লাস ডি কে দুটো পার্টে ভাগ করব, dx প্লাস ex। যেহেতু এটাকে ভাগ করলে এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, dx প্লাস ex প্লাস, এবার এইটা লিখলাম। লেখার পর এডি এর মাঝে থাক প্লাস dx এর বদলে আমি db লিখতে পারি। দেখো এই যে dx এর জায়গায় db লিখতে পারি, লিখলাম প্লাস ex এর জায়গায় ac লিখতে পারি, যে দেখো ex এর জায়গায় ac লিখতে পারি, ec প্লাস এই কোন দুটো ব্যবহার করলাম? 2 এবং 3, ব্র্যাকেটে লিখে দেব 2 এবং 3 থেকে। এবারে AD প্লাস DB এটা একটা গ্রুপ হলো, আর EC প্লাস এই একটা গ্রুপ হলো। AD প্লাস DB কে আমি লিখতে পারি AD, আর এখানে EC প্লাস এই কে যুক্ত করে আমি AC লিখতে পারি। এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে যেহেতু A, D, B সমরেখ্য এবং A, E, C সমরেখ্য। সমরেখ্য না হলে কিন্তু দুটো রেখাংশ যোগ হয়ে এভাবে করা যায় না। ঠিক আছে, কারণ সমরেখ্য যদি না হয়, এটা মাথায় রাখবে, যদি তিনটে বিন্দু সমরেখ্য না হয় তাহলে দেখো যদি ধরো এরকম হতো, এখানে এ, এখানে ই, এখানে সি হতো, তাহলে এই প্লাস ইসি কে এসির থেকে বড় হতো। তোমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে জানো, সেই জন্যই কথাটা বলার প্রয়োজনীয়তা আছে
তুমি যখন এই প্লাস এসি কে এসি লিখছো তোমাকে বলতে হবে এ কমা ই কমা সি সংরক্ষণ। তাহলে আমি এবি প্লাস এসি পেলাম। এবার দেখো 1 নম্বর সম্পর্কে এবি আর এসি সমান করা আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি কি এবি প্লাস এবি ব্র্যাকেটে 1 থেকে লিখে দেবো। তাহলে কি হলো টুয়াইস এবি, প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টা শেষ হলো। তোমরা অবশ্যই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।